ছেলেদের কোনো নারীর শরীরের প্রতি ভালো লাগা বা আকর্ষণ কতক্ষণ থাকে, আজ আপনাদের সেই বিষয়ে অনেক না জানা কথাগুলো জানাব। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করছি আপনারা অনেকে অনেক কিছু জানতে পারবেন। যদি কোনো ছেলের আকর্ষণ কেবল শারীরিক সৌন্দর্যের ওপর ভিত্তি করে তৈরি হয়, তবে সেই ভালো লাগা খুব দ্রুত শেষ হয়ে যায়। যখন একটি ছেলে কোনো মেয়ের শুধু শরীরের প্রতি নয়, বরং তার ব্যক্তিত্ব, মন, স্বভাব এবং বুদ্ধিমত্তার প্রেমে পড়ে, তখন সেই ভালো লাগা কখনো ফুরিয়ে যায় না। শুধু শরীর দেখলে সেই ভালো লাগা সাময়িক বা ক্ষণস্থায়ী হয়, কিন্তু মনের মিল এবং ভালোবাসা থাকলে সেই ভালো লাগা আজীবন স্থায়ী হয়। অয়ন তখন একটা কফি শপের কোনায় বসে ল্যাপটপে অফিসের কাজ করছিল। বাইরে তখন হঠাৎ মুষলধারের বৃষ্টি শুরু হয়েছে। ঠিক তখনই ছাতা বন্ধ করতে করতে হুড়মুড়িয়ে ক্যাফেতে ঢুকলো রিয়া। রিয়ার পরনে ছিল একটা নীল কুর্তি, আর বৃষ্টির ছাটে তার চুলগুলো তখন আধ ভেজা। ক্যাফেতে কোনো টেবিল খালি ছিল না। অয়নের টেবিলটা বড় হওয়ায় রিয়া কিছুটা ইতস্তত করে বলল, এক্সকিউজ মি, আমি কি এখানে একটু বসতে পারি? বাইরে খুব বৃষ্টি। অয়ন ল্যাপটপ থেকে চোখ সরিয়ে রিয়াকে দেখল এবং মৃদু হেসে বলল, হ্যাঁ নিশ্চয়ই, বসুন। 2 কাপ গরম ক্যাপাচুনে আসার পর দুজনের নীরবতা ভাঙল। রিয়ার টেবিলের ওপর রাখা একটা নীল রঙের ডায়েরি দেখে অয়ন জিজ্ঞেস করল, আপনি বুঝি ডায়েরি লেখেন? রিয়া হাসল, হ্যাঁ, গল্প, কবিতা লেখার একটু অভ্যাস আছে। আর আপনার? অয়ন বলল, আমি তো আইটি লাইনের মানুষ, কোডিং নিয়েই দিন কাটে, তবে সাহিত্যের প্রতি টান আছে। বৃষ্টির সেই বিকেলে কফির কাপে চুমুক দিতে দিতে কোডিং আর কবিতার এক অদ্ভুত মেলবন্ধন তৈরি হলো। তারা নিজেদের অজান্তে একে অপরের ফোন নম্বর বিনিময় করে ফেলল। এরপর কেটে গেল 6টি মাস। এখন আর বৃষ্টি বা ক্যাফের কোনো অজুহাতের প্রয়োজন হতো না। প্রতিদিন রাতে ফোনে কথা বলা, ছুটির দিনে একসঙ্গে সিনেমা দেখা বা গঙ্গার ঘাটে ফুচকা খাওয়া তাদের অভ্যাসে পরিণত হয়েছিল। অয়ন রিয়ার কবিমনকে আগলে রাখত, আর রিয়া অয়নের ব্যস্ত জীবনের ক্লান্তি দূর করত আর মিষ্টি হাসিতে। কেউ মুখে ভালোবাসি না বললেও দুজনের নীরবতা অনেক কথাই বলে দিত। রিয়ার জন্মদিন উপলক্ষে অয়ন তাকে একটি সুন্দর রেস্তোরাঁয় নিয়ে গেল। খাওয়ার শেষে অয়ন পকেট থেকে একটা উপহার বের করে রিয়ার হাতে দিল। রিয়া চকোলেট বা গয়না আশা করেছিল, কিন্তু প্যাকেট খুলে দেখল ভেতরে একটা নতুন নীল রঙের ডায়েরি। রিয়া অবাক হয়ে ডায়েরিটা খুলল। প্রথম পাতায় অয়নের হাতের লেখায় বড় বড় করে লেখা ছিল, তোমার ডায়েরির সব পাতা যদি কবিতা হয়, তবে সেই কবিতার অন্তমিল হতে চাই সারা জীবন আমার কফির সঙ্গে। রিয়া চোখ তুলে অয়নের দিকে তাকালো। অয়নের চোখে তখন একরাশ অপেক্ষা আর ভালোবাসা। রিয়া আর নিজের আবেগ ধরে রাখতে পারল না। ডায়েরিটা বুকের কাছে জড়িয়ে ধরে বলল, ডিজিটাল দুনিয়ার এই কোডারের মনের ভাষা বুঝতে আমার একটুও সময় লাগেনি, আমি রাজি। বাইরে তখন আবারও ঝিরিঝিরি করে বৃষ্টি শুরু হয়েছে, ঠিক যেমনটা তাদের প্রথম দেখার দিনে হয়েছিল। কিন্তু আজ তারা আর অচেনা নয়। আজ থেকে তারা একে অপরের জীবনের অবিচ্ছেদ্য অংশ। জীবনকে আরও ভালোভাবে বুঝতে আপনাকে 3টে স্থানে যেতে হবে: হাসপাতাল, কারাগার,
কবরস্থান। হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নয়। কারাগারে আপনি বুঝতে পারবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস। কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই। আমরা যে মাটিতে হাঁটছি তা আগামীকাল আমাদের ছাদ হবে। দুঃখজনক সত্য, আমরা কিছু নিয়ে আসি না এবং কিছুই নিয়ে যাব না। আসুন আমরা বিনীত থাকি এবং সব কিছুর জন্য সর্বদা ভগবানের প্রতি কৃতজ্ঞ থাকি। যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে। কোনো কিছু যদি সত্যিই তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে তুমি তা করবেই। কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। কিছু কিছু মানুষ খুব একাকী, তবে তারা একা থাকতে ভালোবাসে না। শুধু তাদের বোঝার মতো কেউ থাকে না। মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই ধরনীর আসল রূপ দেখতে পায়। পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ হলো কারো অনুভূতি নিয়ে খেলা করা। মানুষকে ভালোবাসলে তার দোষগুলোও সুন্দর লাগে, আর ঘৃণা করলে তার গুণগুলোও দোষ মনে হয়। ভালোবাসা দেওয়ার পর যদি সেটা ফিরে না পাওয়া যায় তবে মনে করবে সেটা অন্য কোনো রূপে তোমার কাছে ফিরে আসবে। কাউকে আবেগের মতন অগরে গহরে ডুবিয়ে দিয়ে নিজে মুক্ত আকাশে ডানা মেলে উড়ে বেড়ানো যায় না। মেয়েরা প্রথমবার যার প্রেমে পড়ে তাকে তারা সারা জীবন মনে রাখে। প্রথম প্রেম মুছে ফেলা সহজ নয়। যে মানুষটি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে সে কখনোই তোমার চোখের জল সহ্য করতে পারবে না। হতাশা একটি মারাত্মক ব্যাধি যা মানুষকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। কান্না তো সুখেরও হতে পারে, কিন্তু কষ্টের কান্নার মতো গভীর আর কিছু হয় না। মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন সে নিজেকে খুব অসহায় বোধ করে। তখন তার পাশে কেউ থাকে না। কাউকে কাঁদিয়ে নিজের সুখের প্রাসাদ গড়া যায় না। বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভেতর গড়ে তোলা সাধের পৃথিবীটাও ভেঙে চুরমার হয়ে যায়। বেঁচে থাকার মতো আনন্দ আর কিছুই নেই, কিন্তু আমরা বেঁচে থাকার আনন্দটা উপভোগ করতে পারি না। ভাগ্য বলে কিছু নেই, যা আছে তা হলো কর্মের ফল আর ভগবানের ইচ্ছা। একবার রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে এক নতুন বিদেশি পণ্ডিত এলেন। তিনি রাজাকে বললেন, মহারাজ, আপনার দরবারের সবাই নাকি খুব বুদ্ধিমান। আমি একটি পরীক্ষা নিতে চাই। যে আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তাকে আমি 100টি সোনার মোহর পুরস্কার দেব। রাজা খুশি হয়ে রাজি হলেন। পণ্ডিত মশাই দরবারের সবাইকে একটি অদ্ভুত প্রশ্ন করলেন, বলুন তো, এই পৃথিবীতে সবচেয়ে মধুর এবং সবচেয়ে তেতো জিনিস কি? দরবারের মন্ত্রী, সেনাপতি এবং অন্যান্য পণ্ডিতেরা অনেক ভাবলেন। কেউ বললেন মধু আর নিমপাতা, কেউ বললেন চিনি আর করলা, কিন্তু বিদেশি পণ্ডিত মাথা নেড়ে বললেন, উফ, সরার উত্তরই ভুল। রাজা কৃষ্ণচন্দ্র চিন্তায় পড়ে গেলেন। দরবারের সম্মান বাঁচাতে তিনি তখন গোপাল ভাঁড়কে ডেকে পাঠালেন। গোপাল রাজসভায় এসে সব শুনল।
সে মুচকি হেসে বিদেশি পণ্ডিতের দিকে এগিয়ে গেল। পণ্ডিত মশাই ভাবলেন গোপাল হয়তো কানে কানে উত্তর দেবে, কিন্তু গোপাল পণ্ডিতের কাছে গিয়ে হঠাৎ তার গালে সজোরে এক চড় কষিয়ে দিল। রাজসভায় শোরগোল পড়ে গেল। রাজা রেগে গিয়ে বললেন, গোপাল, এ কি ধৃষ্টতা! তুমি বিদেশি অতিথির গায়ে হাত তুললে কেন? পণ্ডিত মশাইও রাগে কাঁপতে কাঁপতে বললেন, মহারাজ, এই মূর্খকে এখনই বন্দি করুন। ও কোনো উত্তর না দিয়ে আমাকে অপমান করেছে। গোপাল তখন হাত জোর করে শান্ত গলায় বলল, মহারাজ, শান্ত হন। আমি কিন্তু কোনো অন্যায় করিনি, বরং পণ্ডিত মশাইয়ের প্রশ্নের সঠিক উত্তর দিয়েছি। রাজা অবাক হয়ে বললেন, চড় মারা আবার প্রশ্নের উত্তর কিভাবে হলো? গোপাল পণ্ডিত মশাইয়ের দিকে তাকিয়ে বলল, পণ্ডিত মশাই, আমি যখন আপনাকে চড় মারলাম তখন আপনার কেমন লাগলো? আমার মুখ থেকে যে রাগ আর গালমন্দ বের হলো তা শুনতে কেমন লাগলো? পণ্ডিত মশাই রেগে বললেন, খুব খারাপ, অত্যন্ত তেতো লাগলো। গোপাল তখন হেসে বলল, একেবারে ঠিক। মানুষের খারাপ বা কটু কথা হলো এই পৃথিবীর সবচেয়ে তেতো জিনিস। আর এবার মহারাজ যদি আমাকে ক্ষমা করে একটু ভালো কথা বলেন, তবে সেটা শুনতে কেমন লাগবে? পণ্ডিত মশাই এবার গোপালের বুদ্ধির তারিফ না করে পারলেন না। তিনি হাততালি দিয়ে বললেন, অসাধারণ। মানুষের মিষ্টি বা ভালো কথা হলো সবচেয়ে মধুর জিনিস, আর মানুষের কটু কথা হলো সবচেয়ে তেতো জিনিস। আমি তোমার উত্তর পেয়ে গেছি। রাজা কৃষ্ণচন্দ্র গোপালের এই চতুরতায় অত্যন্ত আনন্দিত হলেন। বিদেশি পণ্ডিত মশাইও খুশি হয়ে গোপালকে 100টি সোনার মোহর পুরস্কার দিলেন। গোপাল নিজের বুদ্ধি দিয়ে আরও একবার রাজদরবারের মান রক্ষা করল। তুমি যদি এমন কিছু পেতে চাও যা তুমি আগে কখনোই পাওনি, তবে তোমাকে এমন কিছু করতে হবে যা তুমি আগে কখনোই করনি। পরিস্থিতি যেমনই হোক, কখনো নিজের লক্ষ্যের ওপর থেকে বিশ্বাস হারাবে না। ঝড় যত তীব্র হয়, গাছের শিকড় তত মজবুত হয়। ঘড়ির দিকে তাকিয়ে সময় নষ্ট করো না। ঘড়ি যা করে তাই করে, অর্থাৎ ক্রমাগত এগিয়ে চলো। অতীতকে তুমি বদলাতে পারবে না, কিন্তু বর্তমানকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ অবশ্যই পরিবর্তন করতে পারো। প্রশ্ন করার জন্য তোমাকে মহান হতে হবে না, কিন্তু মহান হওয়ার জন্য তোমাকে শুরু করতেই হবে। সাফল্য প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টার সমষ্টি, যা দিনের পর দিন ধরে করা হয়। অজুহাত তৈরি করা বন্ধ করো। মনে রাখবে, অজুহাত তোমাকে সান্ত্বনা দিতে পারে, কিন্তু সফলতা দিতে পারে না। কঠোর পরিশ্রম কখনোই বৃথা যায় না। আজ যা তোমার কষ্ট, আগামীকাল সেটাই তোমার শক্তি হবে। ব্যর্থতা মানে শেষ হয়ে যাওয়া নয়। ব্যর্থতা হলো নতুন করে আরও বুদ্ধিমত্তার সাথে শুরু করার একটি সুযোগ। পড়ে যাওয়াটা কোনো ব্যর্থতা নয়, পড়ে থাকার পর উঠে দাঁড়াতে না পারাটাই আসল ব্যর্থতা। অন্যের সমালোচনায় কান দিও না, কারণ তারা তোমার শুরুর কষ্টটা দেখেছে, তোমার ভেতরের সম্ভাবনাটা নয়। ভাগ্য তোমার হাতের রেখায় থাকে না, ভাগ্য থাকে তোমার হাতের মুঠোয় থাকা কঠোর পরিশ্রমে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে
জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন। ধন্যবাদ।